फ्रेंड्स, वेलकम टू माई चैनल लाइफस्टाइल अफ शिवली। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आमी शिवली आंतरिक भावे तुम्हादेर सकलेर सुस्थता कामना करी। आज आमी तुम्हादेर संगे शेयर करब आमार हाजबैंडेर ब्रेन टिউমার रिकভারি জার্নি। हाँ, आमार हाजबैंडेर ब्रेन टिউমার হয়েছিল। तो प्रथमे की सिमटम देखा दिएछिलो और कोथाय अपारेशन करानो हयेछे, कत टाका खरच हयेछे सेगुलो आमी समस्त किछु तोमादेर संगे शेयर करब। तार जोन्नो तोमादेरके भिडियोटा शेष पर्यन्त अवश्यई देखते हबे। आरेकटा कथा, आमी किन्तु अत भालो करे गुछिए कथा बोलते पारी ना, तोमरा तोमादेर मतो करे एकटु कथागुलोके गुछिए निओ। तो ताहले चलो तोमादेर संगे आमी शेयर करी कि हयेछिलो। आमादेर बिये हयेछिलो 2014 सालेर शेषेर दिके। तो बियेर पर थेकेई प्राय ओ प्रचुर माने डाक्तार देखानो हतो ओके और खूब ओषुध खेते हतो। और ओके जखन डाक्तार देखानो हतो तखन ओ हय एका जेत, ना हले ओर संगे ओर बाबा माने ना हले ओर बाबा माने आमार शশুর মশাই যেতেন। আর ওই সময় দেখতাম ও প্রচুর ওষুধ খেত, মানে একটা অস্বাভাবিক রকমভাবে ওষুধ খেত। আমি একটু অবাক হতাম যে এত ওষুধ কেন খায়, কোন ডাক্তার কেন এত দেয় ওষুধ। আর শুধু আমি নয়, আমার বাড়িতে যেই আসতো সেই একটু অবাক হতো যে এত ওষুধ কার। আমি বলতাম যে আমার হাজব্যান্ডের। আমার সবাই একটু অবাক হতো যে এত ওষুধ কেউ খেতে পারে। আমি যখন ওকে জিজ্ঞাসা করতাম যে তুমি যে বারবার ডাক্তার দেখাচ্ছ, তোমাকে এত ওষুধ দিচ্ছে, সেটা কী কারণে? ও বলতো যে আমার না পায়ের যে মাসেল মানে হাঁটুর যে নিচের দিকে মাসেলটা হয় না, সেটা মাঝে মাঝে স্টিফ হয়ে থাকে আর মাঝে মাঝে একটু ব্যথা করে, এটাই। এর থেকে আর বেশি কিছু বলতো না। তো ওইটাই চলে যে রাতে ডাক্তার দেখানো হয়, কিন্তু সেভাবে কিছু উপকার হয় না বলেই বলে। আর ওর ছোটোবেলাতে অনেকগুলো অসুস্থতা ছিল ওর, মানে ওর টিবি হয়েছিল, তারপরে আর্থাইটিস হয়েছিল। এবারে আর্থাইটিসের জন্য ও পেনিডিউরা যে ইঞ্জেকশনটা হয় সেটা অনেক বছর পর্যন্ত নিয়েছিল। তো এই সমস্ত কারণে ওর কিছু সামান্য কিছু হলেই ওকে সঙ্গে সঙ্গে বড় ডাক্তার দেখানো হতো। তো এইভাবে চলে, মানে এত খরচ হতো মেডিসিনের পেছনে। ডাক্তারের ভিজিট তো যা ছিল শুধুমাত্র ওষুধ খেতে হতো ওকে প্রতি সপ্তাহে 5-6 হাজার টাকা করে শুধুমাত্র ওষুধ খেতে হতো। তো এইভাবে চললো, এভাবে 2015 সালটাও এভাবেই কাটলো। একে মানে প্রচুর খরচ হচ্ছিল, কিন্তু কোনো রকম বলতো যে খুব একটা উপকার হয় না। আর যে পেশি যন্ত্রণা যে খুব বেশি ছিল সেটাও হয়তো বুঝতে পারতাম না, বা আমাকে হয়তো বলতো হ্যাঁ এটা হতে পারে। তারপরে এভাবে চলার পরে 2016 সালের আগস্ট মাসের দিকে একদিন ওর অফিস থেকে একটা ট্যুরে গেছিলো দীঘাতে। তখন সব ঠিকঠাক ছিল, তারপরে ফিরে এসছে ওখান থেকে। তারপরে একদিন পরে হঠাৎ ওর বাম পাটাতে একটু টান মতো ধরে। তারপরে দেখলো পরে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, বাম পাটা টেনে টেনে হাঁটতে হচ্ছে। তারও প্রায় 2-1 দিন পরে বাম হাতটা অনেকটা মানে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অনেক সময় এরকম হতো হাত থেকে ফোনটা হয়তো পড়ে যাচ্ছে এরকম, বা হয়তো আমি যখন ওর সঙ্গে ঘুমাতাম মানে হাতটা নিয়ন্ত্রণে রাখতে পারতো না। অনেক সময় মানে মেরে মানে হাতটা আমার হয়তো এসে আমার উপর লাগতো, বা চড়থাপ্পড় বসে যেত আমার উপরে, এরকমটা ছিল আর মানে হাত এবং পাটা অনেকটা কি বলবো কার্যকারিতা কমে যায় অনেকটাই। তো তারপর কাছাকাছি যে সমস্ত ডাক্তার ছিল তাদেরকে কয়েকজনকে দেখানো হয়, 2-1 জনকে দেখানো হয়। তো তারা সেভাবে কিছু মানে ট্রিটমেন্ট করে কিছু ভালো করতে পারে না। তবে আমরা খুব বেশি দিন দেরি করিনি ওকে। তারপরে আমার শ্বশুর মশাই নিউরো যে সার্জন কটকে সনাতন রথ, উনি খুব বড় ডাক্তার, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো ওখানে গেলে ওখানে ওকে সিটি স্ক্যান করায়। সিটি স্ক্যান করার রিপোর্ট দেখে বলে দেয় যে মাথায় একটা টিউমার আছে, 10 দিনের মধ্যে এটাকে অপারেশন করে নিতে হবে। তো তখন ও বাড়ি চলে আসে। অ্যাকচুয়ালি আমাদের তখন খুবই খারাপ অবস্থা, শুধু তখন নয়, এটার জন্য আমাদের এখনও খুব অবস্থা খারাপ। তার কারণ ওই যে বললাম, মাসে যদি মানে সপ্তাহে যদি কারোর 5-6 হাজার টাকা শুধুমাত্র ওষুধে যায়, আমাদের মতো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কী অবস্থা হয় সেটা একমাত্র যাদের হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে। তো এমন একটা পরিস্থিতি হয়। তখন আমরা যেখানে আগে ভাড়া থাকতাম সেইখানে রাজুদা বলে একজন ছিলেন। তিনি আমাকে বলেন যে দেখো তুমি অন্য কোথাও না দেখিয়ে তোমরা বরং চলে যাও ব্যাঙ্গালোরের সাই বাবা হসপিটালে। আর ওনার একজন আত্মীয়ের কয়েকদিন আগেই ওখান থেকে মানে অপারেশন করে আনা হয়েছে, ব্রেন টিউমার ছিল ওনার। তো উনি ভালো আছেন এবং বললেন সত্যি এত ভালো পরিষেবা তুমি ভাবতে পারবে না।
তো আমরা সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করি যে সাই বাবাতেই নিয়ে যাওয়া হবে। আর ব্যাঙ্গালোরে আমার দুজন কাকু থাকেন তার ফ্যামিলি নিয়ে। আমি তখন আমার ওই কাকুদের সঙ্গে মানে যোগাযোগ করি, যে বলি কাকু আমি এরকমভাবে যাচ্ছি, তোমাদের ওখানে কিছুদিন থাকবো। তো কাকুরাও রাজি হয়ে যান। এবারে আমরা গিয়েছিলাম 4 জন, মানে আমি, আমার হাজব্যান্ড, আর আমার একজন দেওর, আর আমার শ্বশুর মশাই। তো আমরা চলে যাই ওখানে। ওখানে গিয়ে কাকুর ওখানে প্রায় 1.5 মাস মতো ছিলাম। আমরা ওখানে যাওয়ার প্রায় 15-20 দিনের মাথায় শ্বশুর এবং আমার যে দেওর ছিল তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি ওদের কোনো কাজ ছিল না ওখানে। যখন প্রথমবার যখন দেখানো হয় তখন ওর সিটি স্ক্যানের রিপোর্টটা দেখার পরে মানে প্রথমে একজন ডাক্তার দেখেছিল, তারপরে ওইটাকে আবার 2-3 জনের একটা ডাক্তারের বোর্ড, 2-3 জন ঠিক নয়, 3-4 জন মতো হবে, একটা ডাক্তারের বোর্ড ছিল, ওখানে রেফার করে। তো ওখানে রেফার করার পরে ওরা একটা ওষুধ দেয় 1800 mg। তো ওইটা খেতে বলে এবং খাবার 15 দিনের পরে আবারও আসতে বলে। তো ও ওটা খেতে থাকে। এবারে এই ওষুধটা খাওয়ার 7-8 দিনের মাথায় ওর যে হাতে বা এবং পায়ে যে অস্বাভাবিক একটা ব্যাপার ছিল সেটা ধীরে ধীরে ভালো হয়ে যেতে থাকে। তখন আমাদের মনে একটা আশার সঞ্চার হয় যে হয়তো আর অপারেশন করতে হবে না। আর আমরা আগে শুনেছিলাম যে এই সাই বাবা হসপিটালে যদি খুব দরকার না হয় তো তাহলে এখানে অপারেশন করা হয় না, মেডিসিন দিয়ে সারিয়ে দেওয়া হয়। তখন আমরা খুব মনে মনে খুব একটা আশার সঞ্চার হয়েছিল আমাদের যে বোধহয় আর অপারেশন করতে হবে না। তো 15 দিন পরে আমরা যখন আবারও যাই তখন আমাদের একে বলে যে এমআরআই করতে হবে। আর ওখানে কি হয় জানো তো, একসঙ্গে যে দিনের পর মানে একদিনের পর আরেক দিন ডাকবে তা ঠিক নয়। একদিন ধরে ডাকলো, তারপরে হয়তো আবার 4-5 দিন পরে আবার একটা ডেট দিল, আবার যেতে হবে। তারপরে আবার হয়তো 7 দিন বা 10 দিন পরে ডেট দিল, আবার তখন যেতে হবে। তো এইভাবে আমরা ওখানে প্রায় 1.5 মাস মতো, মানে প্রথমে 1 মাস মতো কাটিয়ে ফেলি। তারপরে ওর এমআরআই করার ডেট আসে, কিন্তু ও এমআরআই করতে পারে না ভয়ে। তারপরে ওকে ওখান থেকে বের করে দেয়। তারপর বলে যে ও যখন এমনিতেই এমআরআই করতে পারছে না তাহলে ওকে অ্যানাস্থেসিয়া দিয়ে এমআরআই করানো হবে। তো আরও প্রায় 15-20 দিন পরে আবার ডেট দেয় এমআরআই করার জন্য। তো এই সময় আমাকে অনেকেই বলে যে এখানে এত দেরি করাচ্ছ, তার থেকে অন্য কোনো হসপিটালে যদি অপারেশন করানো হতো তাহলে এতদিনে ভালো হয়ে বাড়ি চলে যেত তোমরা। কিন্তু আমি ভাবছিলাম যে এখানে সব কিছু ভালো, হয়তো সময় যাচ্ছে ঠিকই, কিন্তু এই হসপিটালটা সত্যি ইউনিক, মানে এর কোনো তুলনা হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না যে একটা হসপিটালের মধ্যে ঢুকলে একটা আতঙ্ক থাকে, এই রুগী কাতরাচ্ছে, এই কারো কিছু হয়ে গেল। ওখানে অ্যাকচুয়ালি সমস্ত কিছু ছিল না, ওটা এক প্রকার মন্দিরের মতো, একদম নিট অ্যান্ড ক্লিন। আর ওখানে অনেকগুলো ঠাকুরের মানে মন্দির মতো করা আছে, মানে খুবই ভালো। ওখানে যে যাবে তার একটা আস্থা চলে আসবে যে হ্যাঁ এখানে একটা ভালো কিছু হতে পারে। তবে হ্যাঁ ওখানে কিন্তু কোনোরকমভাবে সিস্টেম ব্রেক করা যাবে না, তাহলে কিন্তু আর ট্রিটমেন্ট করানো যাবে না। আর একটা হচ্ছে যে যদি কেউ আগে কোথাও অপারেশন করে থাকে কোনো রকম তাহলে কিন্তু ওই পেশেন্টকে আর ওখানে দেখবে না। তো এইভাবে হলো। আবারও 20 দিন পরে ওকে এমআরআই করার ডেট দিল। তো সেদিন গেলাম। সেদিন ওকে জিজ্ঞাসা করে কি বলে কি তোমার কি মানে অ্যানাস্থেসিয়া না দিয়ে তুমি কি করতে পারবে না? অ্যাকচুয়ালি অ্যানাস্থেসিয়া দিয়ে যদি এমআরআই করতে হয় তাতে কিন্তু অনেক সমস্যা। আগের দিন রাত 12টা থেকে খাওয়া আর কিছু হবে না। এবারে অ্যানাস্থেসিয়া দিলে অনেক সময় লাগে এবং ওটা অনেক মানে সমস্যার। ও তখন বলে না আমি মনে হয় এবার হয়তো এমনি করতে পারবো এমআরআইটা। তো সেই মতো এমআরআইটা করতে পারে। এমআরআই করার পরে মানে যেদিনকে এমআরআই হলো আবারও তার 2-3 দিন মতো পরে ডাকলো। তো ডাকার পরে ডাক্তার আমাকে বলে, মানে ওখানে একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হয়, ওখানে আমিই ছিলাম আগাগোড়া অ্যাটেন্ডেন্ট হিসাবে। তো ডাক্তার বলে যে দেখো ওনার কিন্তু হয়েছে একটা মাথার মধ্যে কোনো কারণে মানে ব্লিডিং হয়ে সেটা এমনভাবে নার্ভের উপর চাপ সৃষ্টি করছে, তাই জন্য হচ্ছে যে ওর হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে বা মানে এরকম পরিস্থিতি হয়েছে। কিন্তু একটা ব্যাপার, এটা তো অপারেশন করতেই হবে, আর যদি করো সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকেই যাচ্ছে। তো সেটা হলো এই যে বাম হাত এবং পাটা, এটা কিন্তু মানে এক প্রকার মানে যেটাকে কি বলা হয় বিকলাঙ্গ বা হচ্ছে যে এক প্রকার প্যারালাইসিস টাইপেরও হয়ে যেতে পারে। তখন তো আমি আবার সত্যি খুব ভেঙে পড়ি, কান্নাকাটি শুরু করে দিই। আর তার সঙ্গে ওরাও বলে যে তোমরা চাও কিনা সেটা আমাদেরকে জানাতে হবে, মানে অপারেশন করতে চাও কিনা সেটা আমাদেরকে জানিয়ে দিতে হবে। আমরা তখন বাড়ির লোকেদের সঙ্গে একটু আলোচনা করি যে কী করবো তাহলে,
সবাই বলে না তুমি হ্যাঁই বলে দাও, তাহলে মানে অপারেশনটা তো করিয়ে নিতে হবে, সব জায়গাতে একটা রিস্ক থাকে, তো রিস্ক তো নিতেই হবে। এমনিতে অপারেশন না করলে সেটা তো একটা খারাপ, আর হচ্ছে যে অপারেশনটা করে নাও। তো ওইটা মানে এই সমস্ত কথাবার্তা হয়ে তারপরে আমরা বলে দিই যে অপারেশন করব, এইটা বলে দিই। কিন্তু আমি সত্যি ভীষণই ভেঙে পড়েছিলাম, মানে প্রচুর কান্নাকাটি করেছিলাম। ওখানে যারা সাধারণত মানে রুগী থাকে তারাই বেশি কান্নাকাটি করছিল বা করে, আমি অ্যাটেন্ডেন্ট হয়ে আমি প্রচুর মানে ভেঙে পড়েছিলাম। তারপরে ওরা আবার একদিন পরে ডাকে, তারপরের দিন যখন গেলাম ওখানে এক প্রকার কাউন্সিলিং করানো হলো, মানে বিভিন্ন রকমের কি বলে ওখানে একটা রুম আছে, তো ওই রুমের মধ্যে সমস্ত যে দেবতা মানে মানে আমাদের হিন্দুদের দেবতা, মুসলিমদের যে মানে আল্লাহ, আর হচ্ছে খ্রিস্টানদের গড, এরকমভাবে সব রকম ধর্মের দেবতাদের রাখা আছে। তো ওই রুমে নিয়ে গিয়ে আমাদেরকে মানে যাদের যাদের অপারেশনের ডেট মানে ফিক্স হয়ে গেছে বা অপারেশন করতে হবে তাদেরকে নিয়ে গিয়ে একটা কাউন্সিলিং করানো হলো, এবং বিভিন্ন রকম মানে মেডিটেশনের পোজ ওরা দেখিয়ে দিল। এবং ওরা এটাও জানতে চাইলো যে তোমরা যে ভেঙে পড়েছো তার ভেঙে পড়ার কারণটা কি, তোমাদের কাছে কি মনে হয়, কি কারণে এত ভেঙে পড়েছো। সেটা অ্যাটেন্ডেন্টের মানে দরকার জানানোর দরকার হয়, মানে অ্যাটেন্ডেন্টের কাছ থেকে জানার খুব একটা দরকার হয় না, মেনলি দরকার হয় রুগীর কাছ থেকে জানার। কারণ একটা রুগী যদি সে মন থেকে যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু অপারেশনের করার সময় অনেক সমস্যা দেখা দিতে পারে। তো এইভাবে হলো। তারপরে ওরা আরও প্রায় 20 দিন মতো পরে অপারেশনের ডেট দিয়ে দেয়, মানে আমরা সেপ্টেম্বরের প্রায় শুরুতে গিয়েছিলাম, তো এই সমস্ত প্রসেস হতে হতে প্রায় অক্টোবর শেষ হয়ে যায়। এবারে অক্টোবরের শেষের দিকে আমরা যেহেতু 20 দিন বাকি ছিল অপারেশন হতে, আমরা ওই 20 দিন সময় নিয়ে আমরা বাড়ি চলে আসি। তো এবারে আমরা আগের বার যখন মানে গেছিলাম, মানে প্রথমবার যখন গেছিলাম তখন আমি আমার কাকিমার বাড়ি থেকে যাতায়াত করতাম। তো নেক্সট বারে যখন গেলাম, মানে যখন অপারেশন যখন মানে হওয়ার সময় যখন গেছিলাম তখন ওই হসপিটালের কাছাকাছি একটা জায়গাতে ছিলাম, কারণ কাকিমার বাড়ি থেকে ওইটা অনেকটা দূরে ছিল, প্রায় 2-2.5 ঘন্টা হচ্ছে দূরত্ব, আবার কখনো জ্যাম থাকলে আরও 2.5-3 ঘন্টা লেগে যেতে পারে। তো এই জন্য আমরা কাছাকাছি একটা জায়গাতে রুম নিয়েছিলাম। তো মানে পরের বারে যখন গেছিলাম, মানে সেকেন্ড বারে যখন গেছিলাম তখনও আবার আমার শ্বশুরমশাইকে নিয়ে যাওয়া হয়েছিল, আমার একজন ভাসুরকে নিয়ে যাওয়া হয়েছিল, আমি তো ছিলাম সঙ্গে, আমার হাজব্যান্ডও ছিল। এবারে ওই সময় বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো মেল পেশেন্টের সঙ্গে ফিমেলকে থাকতে দেবে না, ফিমেল অ্যাটেন্ডেন্টকে থাকতে দেবে না, কিন্তু দেখলাম যে না, আমাকেও থাকতে দিয়েছিল। আর অ্যাটেন্ডেন্টকে অবশ্যই খুব কাছের মানে ক্লোজ কেউ হতে হবে, হয় স্ত্রী, না হলে মা, না হলে দাদা, বাবা, এরকম কাউকে থাকতে হবে। তো আমি ছিলাম। তো নভেম্বরের প্রায় মিডিলের দিকে একটা মানে আমরা ডেট দিয়েছিল, সেদিনকে আমরা গিয়েছিলাম। তো যাওয়াতে সেদিনকেও হয়নি। আসলে ওখানে একটা প্রসেস আছে, ওখানে আসলে যে সমস্ত পেশেন্টরা আসে তাদের মধ্যে কার বেশি মানে বেশি হচ্ছে যে জটিল সমস্যা, অর্থাৎ কারো হয়তো সমস্যাটা খুবই জটিল, তাকে হয়তো ইমিডিয়েট অপারেশন করতে হবে, সে আর হয়তো একটা লোক হয়তো যার মানে অপারেশন 2 দিন পরে করলে হবে, সে হয়তো আগে এসেছিল। এক্ষেত্রে কিন্তু যার মানে সিচুয়েশনটা খারাপ তাকেই আগে অপারেশনের জন্য মানে অপারেশন করানো হয়। তো সেই সমস্ত কারণে আমাদের আরও কিছুদিন দেরি হয়। তারপরে আমাদের মানে ডেট আসে, তো ওই দিনকে ওকে অ্যাডমিট নিয়ে নেয়। আর ওখানে একটা সিস্টেম আছে, যেদিনকে পেশেন্টকে অ্যাডমিট করে নেবে অপারেশন করার জন্য, সেদিন থেকে ছাড়া পর্যন্ত সমস্ত যে মেডিসিন বা খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু ফ্রি, এবং কখন কোন ওষুধটা খাওয়াতে হবে এবং কখন কোন খাবারটা খেতে হবে সে সমস্ত ওদের মানে টাইমে সমস্ত কিছু চলে আসতো। তো এইভাবে হলো। তো ওকে ভর্তি করা হলো। তো যেদিনকে ভর্তি করানো হলো সেদিনকে রাতে আবারও একবার এমআরআই করানো হলো। তো এমআরআই করিয়ে আনার পরে যিনি ডাক্তার ছিলেন, অনেকজন ডাক্তারে তো ওখানে থাকেন, তার মধ্যে যিনি যিনি মেন ছিলেন, তিনি বললেন যে দেখো এবারে তোমাদের এত ভেঙে পড়ার কোনো কারণ নেই, দেখো এই যে এখানে যে মানে রিস্কটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু 10 থেকে 20%, আর বাকিটা কিন্তু ভালো হওয়ার চান্সেস। বলছে এবার তোমাকে তো রিস্ক নিতেই হবে। আর বললো যে তোমার ওই যে ব্লাডটা যেভাবে ক্লট বেঁধে গেছে সেটা এমন একটা জায়গাতে আছে যে একটা নার্ভের খুব কাছে, মানে তোমার বাম হাত এবং বাম পায়ে যে নার্ভগুলো থাকে না তার খুব কাছাকাছি। তো তাই জন্য তোমাকে অপারেশন চলাকালীন তোমাকে হাত এবং পা নাড়াতে বলা হবে, তখন তোমাকে কিন্তু এটা হাত পা নাড়াতে হবে।
যখন যেটা বলা হবে তখন তোমাকে নাড়াতে হবে। তো এইসব বলে। তারপরের দিন প্রায় সকালবেলা 8টার দিকে ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়। তো তারপরে কতক্ষণ পর্যন্ত অপারেশন চলেছিল সেটা আমি জানি না। তো আমাকে বিকেলবেলা প্রায় 5টার দিকে ডাকা হয়। যখন যাই তখন ও মানে ওটিতেই ছিল। তো ওকে টাচ করতেও না বলা হয়েছিল, মানে টাচ করা হয় না পেশেন্টদেরকে, ওই ওটির পেশেন্টকে। আর ওদের মানে অ্যাটেন্ডেন্টরা যারা গিয়েছিল ভিতরে তাদেরকে এক একজন করে ঢুকতে হয়েছিল এবং ওদের দেওয়া পোশাক পরে ঢুকতে হয়েছিল। তো ওর সঙ্গে আমার একটু কথা হয়, আমি চলে আসি। তো ওই দিনকে রাতটা ওকে আইসিইউতে রাখা হয়েছিল। আর আমি যে ছিলাম, আমি মানে রাত্রিতে প্রায় 9টা-10টা পর্যন্ত ওখানে বসেছিলাম ওর মানে আইসিইউর বাইরে। তারপরে আমি চলে আসি, অ্যাটেন্ডেন্টে থাকার একটা ওখানে জায়গা আছে, ওখানে চলে আসি। ওখানে আরও আমার মতো আরও অনেকজন মহিলা ছিলেন, তাদের পেশেন্টরা ভর্তি ছিল। ওখানে কোনো ভয় ছিল না, ওইটা ওই হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই। তো ওখানে আমি চলে আসি। তারপরের দিন প্রায় সকাল 10টার দিকে ওকে আইসিইউ থেকে বার করে জেনারেল বেডে দিয়ে দেয়। তো ওখানে মানে ওই দিনটা ছিল। তারপরের দিন সকালবেলা ওকে রিলিজ করে দেয় ওখান থেকে। মানে সকালবেলা 8টার দিকে ওকে আরেকবার এমআরআই করানো হয়। তারপরে প্রায় দুপুরের মানে দুপুর 12টা-1টার দিকে ওকে দুপুরের খাবার টাবার খাইয়ে মানে খাবার দিয়ে তারপর ওকে ছেড়ে দেওয়া হয়। মানে ওর অপারেশন হওয়ার 72 ঘন্টাও হয়নি ওকে ছেড়ে দিয়েছে এবং ও হেঁটেই মানে ছাদ থেকে নিচে নেমেছে। তো ছেড়ে দেওয়ার পরে আমরা ওখানে ওই যে বললাম যেখানে অ্যাটেন্ডেন্টরা থাকে, ওখানে আমরা ওকে নিয়ে আরও একটা রাত ছিলাম। তার কারণ যদি রাতে কিছু হয় বা ওখান থেকে রিলিজ করে নিয়ে আসার পরে যদি কিছু হয় তাহলে কিন্তু রাতে ওকে আর মানে কোনোভাবে ভর্তি নেবে না। তো আমি তাই রিস্ক নেইনি। ওখানে হচ্ছে যে সমস্ত থাকে থাকার অ্যাটেন্ডেন্টে থাকার জায়গা থাকে, তো সেইখানে নিয়ে ওই রাতটা ছিলাম। তারপরের দিন ওকে মানে ওখান থেকে নিয়ে একেবারে রুমে চলে আসি যেখানে আমরা ভাড়া নিয়েছিলাম। তো ওই সময় ওর যে বাম পায়ে কিছু অসুবিধা হয়নি, বাম হাতটাতে একটু ক্ষমতা কম ছিল। তো ওকে ট্রেস বল বলে সম্ভবত, ট্রেস বল নামে একটা মানে বল দিয়েছিল। ওটাকে মানে হাতে প্রেস করতে বলে এইভাবে প্রেস করতে থাকো, তাহলে দেখবে তোমার হাতের যে কার্যকারিতাটা অনেকটা কমে গেছে, দেখবে সেটা অনেকটা আগের মতো ফিরে আসবে। তো ওটা ভাবেই করে। তারপরে ধীরে ধীরে কার্যকারিতাটা অনেকটাই ফিরে আসে। তারপরে এভাবেই চলে। তারপরে কয়েকদিন পরে স্টিচ ফিচ কাটানো হয়। তারপরে আমরা বাড়ি চলে আসি। তার 6 মাস পরে আমাদেরকে এখানে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, আমাদেরকে এখানে ব্যারাকপুরে ওদের একটা সেন্টার আছে, ওখান থেকে মানে ওখানে যাওয়া হয়, যেতে বলা হয়েছিল। আমরা ওখানে গিয়েছিলাম। ওখান থেকে এক প্রকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তারের সঙ্গে কথা বলানো হয়। তো ডাক্তার জানতে চায় কি অসুবিধা আছে কি না। ও জানায় যে কিছু অসুবিধা নেই, ওই হাতটার কথা বলে। তো এটা হয় এবং ওকে 1 বছর পরে আবারও আসতে বলা হয় মানে ব্যাঙ্গালোরে ওই মানে হসপিটালে চেক আপের জন্য। তো আবার 1 বছর পরে মানে নভেম্বর মাসে ওর অপারেশন হয়েছিল, আবার পরের নভেম্বরে মানে 2017 সালে নভেম্বর মাসে ওখানে যায় চেক আপের জন্য। তারপর ওই সময় আবার বলে দেয় যে আবার 2 বছর পরে আসতে হবে। তাই 2019-এ আবার গিয়েছিল নভেম্বর মাসে। আর আবারও 2 বছর পরে মানে আবার 2021-এ মানে এই নভেম্বরে ওকে আবার যেতে হবে চেক আপে। তো এবারে বলি খরচের কথা। অ্যাকচুয়ালি ওখানে অপারেশন করতে কোনোরকম কোনো খরচ হয়নি, বলতে গেলে 1 টাকাও খরচ হয়নি অপারেশন করার জন্য। তো যা খরচ হয়েছে এই যাতায়াত করাতে বা ওখানে থাকাতে আর খাওয়াতে। আর আমরা ভুল করে একসঙ্গে অনেকজন চলে গিয়েছিলাম, এতজন না গেলেও হতো, বা যখন অপারেশন হয়েছিল তখন গেলে তাও ঠিক ছিল, তা না হলে এতজনকে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। এক প্রকার ওখানে সমস্ত কিছু ফ্রিতে। আর ও যে এখন চেক আপে যে ওখানে যায়, ওখানে কিন্তু চেক আপের জন্য কোনোরকম কোনো খরচ হয় না, শুধুমাত্র এই যাতায়াত করা, থাকা খাওয়া, এই সমস্ততে যা খরচ হয়, এর বাইরে কিন্তু আর কোনো খরচ হয় না। আর হ্যাঁ, কারো কাছে যদি মনে হয় যে আমার কাছে টাকা পয়সা খুবই কম, আমি ওখানে মানে রুম ভাড়া নিয়ে থাকতে পারবো না, তাদের জন্য একটা সুবিধা আছে। তো ওখানে সাই বাবার অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে একটা মন্দির আছে ওখানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম মতো করা আছে। ওখানে যে কেউ গিয়ে পেশেন্ট নিয়ে শুতে পারে, মশারি টাঙিয়ে, বা এমনিও শুতে পারে। ওখানে অনেক পেশেন্ট যাদের অবস্থা খুবই খারাপ, মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, তারা ওখানে থেকে কিন্তু
রুগীর চিকিৎসা করিয়ে রুগীকে সুস্থ করিয়ে আনছে। তো এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর ওই যে হসপিটালের কথা বললাম, ওটাতে কিন্তু নিউরোর সঙ্গে সঙ্গে হার্টেরও অপারেশন করা হয়। ওটা মেনলি নিউরো এবং হার্টের জন্য খুব ভালো। তো আর সিমটম যদি বলি, ওখানে ডাক্তাররা বলেছিল যে এই ব্রেন টিউমার হলে যেটা মেন সিমটম হয় সেটা হচ্ছে যে হয় কখনো খিঁচুনি হবে জোর, বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে। তো ভগবানের আশীর্বাদে ওইটা হয়নি, কারণ আমি হাজব্যান্ডকে নিয়ে একাই থাকতাম। যদি কিছু এরকম হতো তাহলে সত্যিই ভীষণ বিপদে পড়তাম। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে মেন সিমটম, আর তা না হলে ওই প্যারালাইসিস টাইপের হয়ে যাওয়া, এটাও এগুলো কমন সিমটম ব্রেন টিউমারের। আর অপারেশন হওয়ার পরে আবারও বলেছিল যে আবারও এরকম হতে পারে, যে হয়তো হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে বা হঠাৎ করে খিঁচুনি আসতে পারে, সেই জন্য একটু নজরে রাখতে বলেছিল। তো আর ওই যে এপ্টুইন যে ওষুধটা, ওইটা প্রায় অপারেশনের প্রায় 4 বছর মতো খেয়েছিল। 4 বছর নয়, 3 বছর মতো প্রায় খেয়েছিল, তারপরে বন্ধ করে দিতে বলেছে। এখন আপাতত খেতে হয় না কোনো ওষুধ। তো এইবারে এবারে যখন যাবে চেক আপ করতে তখন কি বলে, তো সেই অনুযায়ী সব কিছু হবে। তো আপাতত আমার হাজব্যান্ড ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ভালো আছে, আমরাও ভালো আছি। হয়তো আর্থিকভাবে একটু কষ্টে আছি, কিন্তু মানুষটা তো আমার সঙ্গে আছে, এইটাই অনেক বড়। আর হ্যাঁ, আর একটা কথা আমার যেটা মনে হয় যে ওর যে এই যে ব্লাডার টিউমারটা কেন হয়েছিল সেটা আমি সঠিকভাবে জানি না। ডাক্তার এসে জানতে চাইছিল, ডাক্তার সেভাবে কিছু বলেনি। তবে আমার যেটা মনে হয়, ও যে এত ওষুধ খেত সেইটার হয়তো সাইড ইফেক্ট হলেও হতে পারে। তো আমরা এখন যেটা বুঝতে পারি যে খুব দরকার না হলে খুব হিজিবিজি ওষুধ খাওয়ার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, তাহলে কিন্তু সাইড ইফেক্ট হতেই পারে। আর হ্যাঁ, আর ওই যে পেশির ব্যথা যেটা, সেটা কিন্তু এখনও অপারেশন হওয়ার পরেও সেভাবে আছে। ওটা বলে যে কনস্টিপেশন হলে অনেক সময় এটা হয়। একটা যোগা দেখিয়েছিল, ওটা বললো এটা করলেই ভালো হয়ে যাবে। আর একটা অবাক ব্যাপার হলো যে ওর অপারেশন যখন ওর কিছুই হয়েছিল না তখন এত ওষুধ খেয়েছে, কিন্তু যখন ওর অপারেশন হলো বা অপারেশন হওয়ার পরে ওকে কিন্তু একটাই মাত্র ওষুধ দিয়েছিল, সেটা হলো এপটিন 100 mg। আর যেদিনকে আইসিইউ থেকে এমনি জেনারেল বেড থেকে ছেড়ে দিয়েছিল সেদিনকে একটাই মাত্র ওষুধ দিয়েছিল, একটা ওই পেন কিলার টাইপের, এবং বলেছিল যে যদি খুব অসুবিধা হয় ব্যথা যদি বেশি হয় তবে ওটাকে খাওয়াতে, তা না হলে কিন্তু খাওয়ানোর দরকার নেই। তো এই ছিল আমার হাজব্যান্ডের ব্রেন টিউমার রিকভারি জার্নি। তোমাদের যদি কারোর সঙ্গে, আমি চাই না কারোর এরকম অসুবিধা হোক, আমি আন্তরিকভাবে চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ এরকম অসুবিধা হলে একটা ফ্যামিলির যে কী অবস্থা হয় সেটা আমি সত্যি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি তাই মন থেকেই কামনা করি তোমরা সবাই ভালো থাকো। তবুও বলা যায় না কখন কার সঙ্গে কি হয়ে যায়। তোমাদের কারোর সঙ্গে যদি বা কারোর পরিবারের যদি কারোর এরকম কিছু হয়ে থাকে, তো তাহলে আমি অবশ্যই বলবো তোমরা অন্য কোথাও না দেখিয়ে সাই বাবা হসপিটালে দেখাতে পারো। এখানে ভালো পরিষেবা, খুবই ভালো, খুব ভালো। আর এবং কোনো খরচ হবে না। আমরা ভুল করে 4 জনকে নিয়ে গেছিলাম, ওখানে 2 জন হলেই হবে, একজন রুগী আর অ্যাটেন্ডেন্ট হলেই হবে। আর অ্যাটেন্ডেন্টকে যে বিশাল কিছু হিন্দি জানতে হবে তার কোনো কথা নেই, মোটামুটি একটু বোঝাতে পারলেই হবে। আমি তো ভালো হিন্দি বলতে পারি না, তো আমি ওখানে হিন্দি আর ইংলিশ দুটো মিশিয়ে মোটামুটি বলতাম, যেটা ওরা বুঝতে পারত। আর কারো যদি এরকম মনে হয় যে আমি হিন্দি তো বলতে পারবো না, তাহলে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট অথবা রোগীর মধ্যে কেউ যদি একজন একটু হিন্দি বলতে পারে, সে ভেঙে ভেঙে হলেও যদি বলতে পারে, তো তাহলে ওখানে অনেকেই আছে, বাঙালিরাও অনেকে আছে, বহু বাঙালি আছে, তারা তোমাকে হেল্প করে দেবে বোঝানোর জন্য। তো তাই অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আবার হ্যাঁ, আবার অনেকে তোমরা দালাল সঙ্গে করে একজনকে নিয়ে যেতে চাও, যে হচ্ছে যে কমিউনিকেশনটা করে দেবে। এক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ডেন্ট এবং পেশেন্ট ছাড়া কাউকে কিন্তু ওখানে অ্যালাউ করা হয় না। অ্যাকচুয়ালি দালাল বলুন বা কি বলবো, কমিউনিকেটারের কিন্তু কোনো কাজ থাকে না ওখানে। বড়জোর আপনাকে ওই হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারবে, আর হসপিটালে পৌঁছে যাওয়ার পরে কিন্তু আর কারো দরকার হয় না। তো আমি এটা বললাম অনেকদিন আগের কথা। তো এই করোনা আসার পর থেকে ওখানকার রুল রেগুলেশন কীরকম হয়েছে সেটা আমাদের এখনো জানা নেই। তো
তো এই নভেম্বরে আমার হাজব্যান্ড যাবে, তো ও ফিরে আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানকার এখনকার কীরকম কী নিয়ম হয়েছে এবং কিভাবে ওখানে যাওয়া যায়, ওখানে থাকার পরিস্থিতি কীরকম। তো সেটা আমি তোমাদেরকে নভেম্বর মাসের পরে বলবো, মানে আমার হাজব্যান্ড ফিরে আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কারোর কাছে যদি একটুও গুরুত্বপূর্ণ বা উপকারী বলে মনে হয় তো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওটা যদি কারোর উপকারে আসতে পারে তো তাহলে তাদের সঙ্গে শেয়ার করো। আর হসপিটাল সম্পর্কে কিছু জানতে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর হ্যাঁ, আমি হসপিটালটার নাম বলতে ভুলে গেছি, হসপিটালটার নাম শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা সবাই সুস্থ থাকবে আর নিজের খেয়াল অবশ্যই রাখবে। চলো টাটা।